সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আম বাগানের মধ্যে চলে আসছি, একদম প্রকৃতির মধ্যে। আম বাগান, বড়ই, অনেক কিছু আছে। যাই হোক, আজকে যে আলোচ্য বিষয়টি হলো যে একজন সমন্বয়ক, যেমন হাসনাত সাহেব, সমন্বয়ক হাসনাত সাহেব কি বলছেন? হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। এই যে আওয়ামী ফোবিয়ায় সমন্বয়করা ভুগছে, বা আওয়ামী লীগ ভয়ে তারা ভীত সন্ত্রস্ত কেন? তাদের সকল কথাবার্তা, সকল কর্মকাণ্ডে, যেখানেই বক্তৃতা, যেখানেই যা কিছু, সব কিছুতে কেন তারা আওয়ামী লীগকে তারা প্রতিপক্ষ মনে করে? এবং আওয়ামী লীগ তো নাই এখনো দেশে, তাহলে আওয়ামী লীগকেই কেন তারা এখন বারবার একই কথাই বলে, হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আবার কেউ কেউ বলে থাকেন যে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে ফাঁসির দড়ি তাদের গলায় এগিয়ে আসছে। সার্জিস সাহেব তো কয়েকদিন আগে বললেন যে রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে নাকি পুনর্বাসিত করছে। সুতরাং সার্জিস সাহেবরা বুঝছেন যে এটা একটা বিশাল বড় একটা রাষ্ট্রদ্রোহ। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো হ্যাঁ, যেহেতু সংবিধানের অনুযায়ী তারা একটা সরকারকে ফেলে দিতে পেরেছে, তাহলে তো একটা বিশাল বড় একটা রাষ্ট্রদ্রোহ, তাই না? তাহলে তারা এই প্রোক্লেমেশন নিয়ে এত ব্যস্ত কেন? আর এই আওয়ামী লীগের পুনর্গঠিত হওয়া নিয়ে এত ব্যস্ত কেন? তারা এত ভীত কেন? তারা ভীত সন্ত্রস্ত হওয়ার একটাই কারণ, একমাত্র কারণ, যে তারা খুব ভালো করে জানে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাইলে নিশ্চিহ্ন হবে না। আওয়ামী লীগ এমনই একটি দল, যে দলটি বারবার মায়ের খেয়ে ফিরে আসে। আওয়ামী লীগ তখন আরো বেশি শক্তিশালী হয় যখন আওয়ামী লীগ বিরোধী দলে থাকে। আওয়ামী লীগের এর আগেও ফিরে আসার ইতিহাসটা আপনাদের নিশ্চয়ই জানা। যখন ৭১ সালে যুদ্ধ পরবর্তী অবস্থায়, বিধ্বস্ত অবস্থায় আওয়ামী লীগ যখন ৭২-এ যখন ফিরে আসলেন বঙ্গবন্ধু, তখন কেমন করে পুনর্গঠিত হলো। এরপরে ৭৫-এ সবচেয়ে ভয়াবহ একটা ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ অনেক দিন পরে পুনর্গঠিত হলো, এবং অনেক কাঠখড় পুরানোর পরে শেখ হাসিনা দেশে ফিরলেন, আওয়ামী লীগ পুনর্গঠিত হলো। ৯৬-তে ক্ষমতায় আসলেন, এবং প্রত্যেকটা বিরোধী অবস্থায় যখন আওয়ামী লীগ ছিল, তখন তাদের অবস্থাটা আপনারা খুব সহজে অনুমান করতে পারবেন। তাদের অবস্থান যখন আরো বেশি ভয়ঙ্কর, তারা আরো বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসছে। সমন্বয়কারীরা এই ইতিহাস জানেন যে আওয়ামী লীগের ফিরে আসার ইতিহাসগুলো কেমন হয় এবং কিভাবে হয়, কিভাবে আওয়ামী লীগ ফিরে আসে। কারণ আওয়ামী লীগকে প্রতিহত করতে সমন্বয়কারীরা সর্বশক্তি তারা নিয়োগ করছে, তারা সর্বশক্তি তারা দিচ্ছে, যাতে করে আওয়ামী লীগ কোনোভাবেই ফিরে আসতে না পারে। এখন সরকারিভাবে হোক, আর বিভিন্ন রাজনৈতিক দলের হাতে পায়ে ধরে হোক, তারা সবাইকে একত্রিত করার চেষ্টা করছে। কিন্তু তাদের যে ষড়যন্ত্র শুধুমাত্র আওয়ামী লীগকে নিয়ে নয়, তাদের যে কথোপকথন বর্তমানে কিছু কিছু বিষয় নিয়ে, তাতে বোঝা যাচ্ছে যে তাদের বিএনপিও তাদের টার্গেটে পড়ে গেছে। বিএনপি খুব ভালো করে বুঝতে পারছে যে তারা যে নিয়োগ বাণিজ্যগুলো করে, বা তারা যে নিয়োগ বাণিজ্য করছে, তারা যে প্রশাসনে হাত পা চালাচ্ছে, এটা যে একটা তদবির বাণিজ্য করছে, এই তদবির বাণিজ্য বিএনপির জন্য শুধু ক্ষতি না, আগামী দিনে যে তারা নির্বাচনে যাবে বিএনপি, এই পরিবেশটাই মাঠে নাই। বিএনপি
এই পরিবেশটা এখন পাচ্ছে না এই কারণে কারণ হচ্ছে বিএনপি মনে করে প্রত্যেকটা জায়গাতে সমন্বয়কারীরা এবং জামায়াত এবং নাগরিক কমিটি, শিবির সবাই এক ডালের, মানে একই গাছের কতগুলো ডাল, কতগুলো শাখা। গোড়া কিন্তু ওই জামাত। বিএনপি খুব ভালো করে জেনে গেছে, বাংলাদেশের মানুষ জেনে গেছে। যখন বাংলাদেশের মানুষ জেনে গেছে বিষয়টা, তখন কি ঘটেছে? তখন সমন্বয়কারীরা সব জায়গাতে তাদের প্রশাসন সেট করে ফেলেছে। এই প্রশাসনটা যে সেট করে ফেলে তারা যেটা করেছে, যেটা করতে চেয়েছে, তারা কিন্তু সফল। বর্তমানে সমন্বয়কারীরা, জামায়াত ইসলাম এবং সরকারের উপরে প্রেসার গ্রুপ হিসেবে এই প্রত্যেকটা পক্ষ, জামায়াত ইসলাম থেকে শুরু করে নাগরিক কমিটি, প্রত্যেকটাই সবাই কিন্তু সরকারের উপরে একটা প্রেসার গ্রুপ, এবং সরকার পরিচালিত হচ্ছে জামায়াত, মানে শাসিত জামায়াত দিয়ে আর কি। জামায়াতের পরিচালনায় একটা সরকার এটা। অর্থাৎ আপনারা মনে করতেই পারেন যে এই সরকার চালাচ্ছে জামাত। তাহলে আপনাদের দুইটা জিনিস আমি ক্লিয়ার করি। যদি জামাত ক্ষমতায় যায় তাহলে দেশটা কেমন চলবে? এমনই চলবে। দেশটা এর চেয়ে ভালো চলবে না। কারণ দেশে যে অরাজকতা অবস্থা চলছে, দেশে যে দাম বাড়াবাড়ি অবস্থা চলছে, দেশে যে ভ্যাট বসানোর অবস্থা চলছে, দেশে যে শান্তি শৃঙ্খলা নেই, দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটাও ভালো নেই। এই সরকার আসার পর থেকে একটা বিষয় কোনো কিছু ভালো করেনি, করতে পারেনি। সবকিছু দায় চাপিয়ে দেয় হলো পতিত সরকারের ঘাড়ে। এখন পতিত সরকারের ঘাড়ে চাপিয়ে আপনারা কতদিন বাঁচবেন, কতদিন পার পাবেন? জামায়াত ইসলামকে তাহলে আপনারা বিবেচনা করে নেন, তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা এভাবেই দেশ পরিচালনা করবে। তাহলে তাদের দেশ পরিচালনা করার নমুনা পেয়ে গেলেন। তাহলে আপনারা বুঝে গেলেন যে তাদের ক্ষমতায় নিয়ে আসলে কি হবে, দেশটা কিভাবে চলবে। এভাবেই নৈরাজ্য চলবে, এভাবে একটা অথর্ব একটা রাষ্ট্র তৈরি হবে। এভাবেই সকল গণমাধ্যমকে বাতাবি লেবুর বাম্পার ফলনে পরিণত করা হবে। এভাবেই জিনিসপত্রের দাম হুটহাট করে বাড়বে, এভাবেই অর্থনীতি চলবে। জামাত ইসলামের ক্ষমতা আপনারা মনে করেন দেখছেন এখন, এটা জামাত ইসলামেরই ক্ষমতা ধরে নেন। তাহলে আরো একটা জিনিস আপনারা চিন্তা করেন, যে নির্বাচন যে সামনে হবে, এই নির্বাচনকে যে বিএনপিকে কিংবা আওয়ামী লীগের কথা নয়, বাদই দেন, বিএনপি যে আসবে নির্বাচনে কোন পরিবেশে আসবে? যেখানে সমন্বয়কারীরা, যেখানে জামায়াত ইসলাম, যেখানে সরকার সকল প্রশাসনে জামায়াতের প্রশাসন ঢেলে সাজিয়েছে, সেই পাতানো ফাঁদে বিএনপি পা দেবে মনে করছেন? কখনোই দেবে না। সুতরাং বিএনপি খুব কৌশলগতভাবে আগাচ্ছে এখন। বিএনপির কৌশল খুবই চমৎকার, খুব ম্যাচিউর। বিএনপি যে তাদের রাজনীতি ধরে ফেলেছে, এই জন্য বিএনপি একটা জনপ্রিয় এখন দল। এবং বিএনপি যে আগামী দিনে সরকার গঠন করবে, উপযুক্ত একটা দল এখন। জনাব তারেক রহমান এখন খুবই ম্যাচিউরড রাজনীতি করছেন। জনাব তারেক রহমানকে স্যালিউট। এই দলটাকে ভাঙনের হাত থেকে টিকিয়ে রেখেছেন, গত 17 বছরে টিকিয়ে রেখেছেন। জনাব তারেক রহমান বিগত 17 বছরে যে ম্যাচুরিটি দেখিয়েছেন, এখনকার যে বিএনপি তার ফলাফল পাচ্ছে। সুতরাং বিএনপিকে আগামী দিনে আন্দোলন করেই এই সমন্বয়কদেরকে সরাতে হবে। সমন্বয়কারীরা পথে সহজে সরে যাবে না, সরকার সহজে নেমে যাবে না। এটার পিছনের কারণটা হলো, যদি আপনি সাধারণ একজন ছাত্র হন, সাধারণ একজন মানুষ হন, আপনি যদি পুলিশ প্রোটোকলে ঘুরে বেড়াতে পারেন, তাহলে আপনি কেন ভাই করবেন, মানে নামতে চাইবেন?
কেন আপনি একজন ছাত্র, সাধারণ ছাত্র, আপনি আপনি একজন সাধারণ ছাত্র হয়ে যদি মন্ত্রীর প্রটোকল পান, মন্ত্রীর মতো সুযোগ সুবিধা সবই পান, সব ভোগ করেন, তাহলে কেন আপনাকে মানুষ কেন আপনি নামতে চাইবেন? আপনি তো নামতে চাইবেন না, ভোট দিতে চাইবেন না। আপনি তো বলবেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, আপনি তো বলবেনই। কারণ হচ্ছে যে আপনি যদি নির্বাচন দিয়ে দেন তাহলে তো আপনারা থাকবেন না। বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে তো আপনারা নাই। আর আপনারা যখন নাই, তখন কেন আপনাদের পিছনে, আপনাদের যা কিছু আপনারা অর্জন করেছেন, আপনাদের সবকিছু তো বিএনপির সাজানো বাগানে তখন আপনারা হাঁটবেন। আর বিএনপির সাজানো বাগান যে আপনাদের জন্য খুব সুবিধা কিছু বয়ে আনবে না, সেটা আপনারা খুব ভালো করে জেনে শুনে বিএনপির পিছনে লেগেছেন। সাবধান, আবারও সাবধান করে দিচ্ছি, আপনাদের খুব সাবধান করে দিচ্ছি। আপনারা রাজনীতি করছেন, কিন্তু আপনাদের রাজনীতি ম্যাচুরিটি তো পায় নাই, আপনাদের এক্সপিরিয়েন্স তো সেটা নাই। আপনারা খামাখা এই দিক সেদিক করছেন কেন ভাই? ভাই সমন্বয়করা, আমার সন্তান তুল্য সমন্বয়করা, তোমরা পড়ার টেবিলে ফিরে যাও, তোমরা স্যারেন্ডার করো, তোমাদের কলকাঠি নাড়া বন্ধ করো ভাইয়া। কারণ তোমরা যা করেছো তা অনেক কিছু করে ফেলেছো, তোমরা না বুঝে করেছো। স্যালিউট তোমাদের। এখন তোমাদের ঘরে ফিরে যাওয়ার সময়। আর যদি তোমরা ঘরে না ফিরে যাও, যদি তোমাদের ঘরে ফিরাতে হয়, তাহলে কিন্তু তোমাদের কপালে শনির দশা শুধু না, ওই যে তোমরা নিজেরা বলো ফাঁসির দড়ি এগিয়ে আসছে। হ্যাঁ, ফাঁসির দড়ি তোমাদের জন্য এগিয়ে আসছে, যদি বা তোমরা সময় থাকতে নিজেদেরকে সংশোধন করে পড়ার টেবিলে ফিরে না যাও। আবারও বলছি, তোমরা পড়ার টেবিলে ফিরে যাও, এটাই হচ্ছে তোমাদের জন্য মোক্ষম এবং সঠিক সিদ্ধান্ত। এর বাইরে বাড়াবাড়ি করতে গেলে তোমরা ধরা খাবা। তোমরা ধরা খেয়ে বসে আছো, তারপরেও যতটুকু বিএনপির কাছ থেকে যদি তোমরা এতটুকু হেল্প পেতে চাও, আগামী দিনে সরকার গঠন করবে বিএনপি, যেভাবেই তোমরা মেকানিজম তৈরি করো, বিএনপি সেটা ভাঙবেই। আর বিএনপির পিছনে আওয়ামী লীগ থাকবেই। সুতরাং আগামী দিনে যদি আগামী দিনে চিন্তা ভাবনা করে থাকো, যেমনটা আওয়ামী লীগ চিন্তা করেছিল, তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ভাইয়া ঠিক ক্ষমতার মসনদটা এরকম নড়বড়ে, চেয়ারগুলো খুব ঘুণে ধরা, ক্ষমতার চেয়ার খুব ঘুণে ধরা ভাইয়া, একদিন না একদিন ভেঙে পড়বেই। তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও না কেন? ইতিহাস কাউকে ক্ষমা করেনি, ইতিহাস সারা জীবন কেউ আঁকড়ে ধরে ক্ষমতায় থাকতে পারেনি ভাইয়া। সুতরাং তোমরা শিক্ষা নাও এবং তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। ছোট ভাইয়েরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।